পরিচ্ছেদ ৪ বিভিন্ন মামলার গ্রহণযোগ্যতা মেইনটেনেবিলিটি অফ সুটস। অনেক সময় একটি মামলা দায়ের করার পরে বিবাদী পক্ষ হতে আপত্তি করা হয় যে মামলাটি আইন দ্বারা বাড়িত বিধায় চলতে পারে না বা বর্তমান আকার ও প্রকারে চলতে পারে না বা বিশেষ কোনো ত্রুটির জন্য চলতে পারে না। এরূপ আপত্তি সাধারণত লিখিত জবাবে উল্লেখ করা হয়। এমনকি সাক্ষ্য প্রমাণ গ্রহণের পরেও ঐরূপ আপত্তি করা হয়ে থাকে। একেবারে প্রাথমিক পর্যায়ে অর্থাৎ সাক্ষ্য প্রমাণ গ্রহণের পূর্বেই যদি প্রতীয়মান হয় যে মামলাটি চলতে পারে না, তবে প্রশ্নটি নিষ্পত্তি ওই পর্যায়ে করতে হবে। কিন্তু যদি দেখা যায় যে সাক্ষ্য প্রমাণ ব্যতীত মামলাটি চলতে পারে কিনা সে প্রশ্নে সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব নয়, তখন ওই প্রশ্নের উপর একটু ইস্যু গঠন করে শুনানির সময় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত প্রদান করতে হবে। 3 BLC ACD 117 40 DLR ACD 236 and 10 BLD ACD 195 দ্রষ্টব্য। যদি দেখা যায় যে বিবাদী পক্ষ যে ত্রুটির কারণে মামলাটি চলতে পারে না মর্মে দাবি করেছে সে ত্রুটি সংশোধনের মাধ্যমে দূর করা যায়, তাহলে প্রথমে সংশোধনের সুযোগ দিতে হবে। নিম্নে বিভিন্ন প্রকারের মামলায় যে ধরনের আপত্তি করা হয় সে সম্পর্কে পৃথকভাবে আলোচনা করা হলো। দলিল ও ডিগ্রি রদের মামলা। দলিল সম্পর্কে মামলা সাধারণত দু রকমের হয়, যেমন ১ দলিল জাল ঘোষণার জন্য স্পেসিফিক রিলিফ অ্যাক্টের ধারা ৪২ এবং ২ দলিল রদ ও রহিত করার জন্য উক্ত আইনের ধারা ৩৯। এরূপ মামলায় বাদী দাবি করে যে দলিলে তার দস্তখত বা টিপসই জোরপূর্বক বা প্রতারণামূলকভাবে নেওয়া হয়েছে। জাল দলিলের মামলার ক্ষেত্রে শুধুমাত্র ঘোষণামূলক প্রতিকার প্রার্থনা করা যাবে, তবে বাদীকে প্রথমে নালিশি জমিনিতে তার সত্য প্রতিষ্ঠা ব্যতি রেখে এরূপ প্রতিকার দেয়া যাবে না। 61 DLR AD 116 দলিল বাতিলের প্রার্থনার প্রয়োজন নেই, কারণ যদি দলিলটি জাল প্রমাণিত হয় তাহলে আইনের দৃষ্টিতে উক্ত দলিলের কোনো মূল্য নেই এবং উহা শুরু হতেই অবৈধ বা ভয়েড অফ ইনিশিও। এ ধরনের কোনো মামলায় যদি বিবাদী পক্ষে আপত্তি হয় যে দলিলটি বাতিলের প্রার্থনা ব্যতীত দলিলের মূল্যের ওপর কোর্ট ফি প্রদান না করলে মামলা চলতে পারে না, তাহলে ওইরূপ আপত্তি গ্রহণযোগ্য হবে না এবং বিবাদীর দাবি অনুযায়ী দলিল বাতিলের প্রার্থনা বা মূল্যের ওপর কোর্ট ফি প্রদানের কোনো প্রয়োজন হবে না। 57 DLR ACD 774 দ্রষ্টব্য। বাদী যদি দাবি করে যে বিতর্কিত দলিলে তার দস্তখত জোরপূর্বক গ্রহণ করা হয়েছিল বা তাকে ভুল বুঝিয়ে বা কোনোরূপ প্রতারণা করে তার দস্তখত গ্রহণ করা হয়েছিল, তবে বাদীকে দলিল রদ ও রহিতের প্রার্থনা কোনো মামলা চলবে না। এ ধরনের দলিল বাতিলযোগ্য বা ভয়েডেবল, অর্থাৎ বাতিল করার জন্য আদালতের আশ্রয় নিতে হবে। ভয়েড এবং ভয়েড অফ ইনিশিও এ ধরনের দলিল সম্পর্কে 17 DLR 119 পৃষ্ঠায় প্রকাশিত মামলায় বিস্তারিত আলোচনা করা হয়েছে। বাদী যদি দাবি করে যে তাকে ভুল বুঝিয়ে এওয়াজ দলিল করা হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে ওই দলিল কার্যকর অ্যাক্টের আপন হয়নি এবং সে তার জমিতে দখলে আছে এবং বিবাদীও তার জমিতে দখলে আছে, এরূপ ক্ষেত্রে বাদী যদি সত্যি প্রমাণ করতে পারে যে এওয়াজ দলিল কার্যকর হয়নি, তবে এই এওয়াজ দলিল তার ওপর বাধ্যকর নয় মর্মে শুধুমাত্র ঘোষণার মামলা দায়ের করলে চলবে। 39 DLR AD 46 পৃষ্ঠায় প্রকাশিত মামলায় বিষয়টির উপর বিস্তারিত আলোচনা করা হয়েছে। 25 BLD AD 64 কোনো ব্যক্তি দলিলের পক্ষ না হয়েও দলিলটি অবৈধ বা তার ওপর বাধ্যকর নয় এরূপ প্রতিকার প্রার্থনা করতে পারবে, তবে দাবি করতে হবে যে ওই দলিলের কারণে নালিশি জমিতে তার সত্ত্বের ওপর কালিমা সৃষ্টি হয়েছে, কারণ
ওই দলিলে তাকে পক্ষ করা না হলেও দলিলে তার জমি অন্তর্ভুক্ত করা হয়েছে, ওইরূপ দাবি করার সঙ্গে ওই জমিতে তার স্বত্ব আছে সে মর্মেও ঘোষণামূলক প্রতিকার প্রার্থনা করতে হবে। 61 GLR AD 116 দ্রষ্টব্য। ডিক্রির ক্ষেত্রেও দলিল সম্পর্কে যেসব প্রতিষ্ঠিত নীতি আছে সেগুলোই প্রযোজ্য হবে। যে ব্যক্তির বিরুদ্ধে ডিক্রি হয়েছে সে ওই ডিক্রির অবৈধ এ ধরনের শুধুমাত্র ঘোষণার মামলা দায়ের করলে তা চলবে না, তাকে ডিক্রি বাতিল বা রদ ও রহিতের প্রতিকার প্রার্থনা করতে হবে। তবে দলিলের মতো ওই ডিক্রিটি যদি শুরু হতেই অবৈধ হয় বা ভয়েড অ্যাব ইনিশিও, তাহলে ওই ডিক্রি রদ ও রহিতের জন্য কোনো প্রতিকার প্রার্থনা করতে হবে না। যেমন মৃত ব্যক্তির বিরুদ্ধে কোনো ডিক্রি হলে তা শুরু হতেই অবৈধ, ওইরূপ ডিক্রির ক্ষেত্রে শুধুমাত্র ঘোষণামূলক প্রতিকার প্রার্থনা করলে মামলা চলবে। তবে ডিক্রিটি যদি ইতিমধ্যে কার্যকর হয়ে থাকে তাহলে ওই ডিক্রি বাতিলের প্রার্থনা করতে হবে। এক ব্যক্তি চুক্তি বলবৎকরণের মামলায় ডিক্রি লাভ করার পর আদালত যোগে দলিল লাভ করে এবং জমিতে দখলও পায়, তখন ওই ডিক্রিটি অবৈধ এরূপ ঘোষণা মামলা চলবে না, ডিক্রিটি বাতিলের প্রার্থনাও করতে হবে। 12 BLC AD 65 and 20 BLD AD 262 দ্রষ্টব্য। এক ব্যক্তি নালিশি ভূমিতে তার সত্ত্ব ঘোষণার মামলায় দাবি করে যে সে ... নম্বর মামলা দায়ের করেনি বা বিবাদীর সঙ্গে ওই মামলায় তার কোনো আপোষ করেনি। আপোষ মূলে ডিক্রি হওয়ার কারণে বাদী তা বাতিলের প্রার্থনা না করায় মামলাটি চলতে পারে না মর্মে বিবাদী আপত্তি করে। বিষয়টি আপিল বিভাগে যাওয়ার পর সিদ্ধান্ত প্রদান করা হয় যে যখন কোনো ডিক্রি বা দলিল কোনো ব্যক্তির সংশ্লিষ্ট জমিতে তার সত্ত্ব ঘোষণার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে তখন সত্ত্ব ঘোষণার বিষয়ে প্রতিকার পেতে হলে ওই দলিল বা ডিক্রিটি বাতিলের প্রতিকার প্রার্থনা করতে হবে। 54 DLR AD 7, 21 BLD AD 157, 19 BLC AD 241। স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 39 ধারার সংশ্লিষ্ট অংশ উল্লেখ করা হলো। 39. When cancellation may be ordered, any person against whom a written instrument is void or voidable, who has reasonable apprehension that such instrument, if left outstanding, may cause him serious injury, may sue to have it adjudged void or voidable। সংশ্লিষ্ট বিধান হতে এটা সুস্পষ্ট যে কোনো দলিল যদি অবৈধ বা বাতিলযোগ্য হয় এবং তা যদি বহাল থাকে এবং কোনো ব্যক্তির গুরুতর ক্ষতির কারণ হয় তাহলে ওই ব্যক্তি দলিলটি বাতিল বা বাতিলযোগ্য এরূপ প্রতিকার লাভের জন্য আদালতে আশ্রয় নিতে পারবে। কোনো দলিল যা শুরু থেকেই অবৈধ সে দলিলের ক্ষেত্রে নির্দিষ্ট কোর্ট ফি প্রদানপূর্বক শুধুমাত্র ঘোষণামূলক মামলা চলবে, কিন্তু যে দলিল বাতিলযোগ্য সেক্ষেত্রে দলিলের মূল্যের ওপর কোর্ট ফি প্রদান করে মামলা দায়ের করতে হবে। দলিল বাতিল করার আদেশ হলে আদেশের অনুলিপি সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসে পাঠিয়ে বলাম, বই, রেজিস্ট্রার ইত্যাদি সংশোধনের নির্দেশ প্রদান করতে হবে। কোনো দলিল যদি বাতিল ঘোষণা করা হয় তাহলে বিষয়টি সংশ্লিষ্ট রেজিস্ট্রার বা বালাম বইয়ে নোট করার জন্য পাঠানো প্রয়োজন, কারণ ওইরূপ নোট না থাকলে যে কেউ দলিলটি বাতিল ঘোষণার পরেও দলিলের নকল গ্রহণ করে অবৈধ কোনো কাজে ব্যবহার করতে পারে। স্পেসিফিক রিলিফ অ্যাক্টের ধারা 9 অনুযায়ী দাখিলকৃত মামলার গ্রহণযোগ্যতা। কোনো ব্যক্তিকে আইনের কোনো বিধান ব্যতীত তার স্থাবর সম্পত্তি হতে বেদখল করা হয় সে ব্যক্তি সত্ত্ব ঘোষণা ও দখল পুনরুদ্ধারের জন্য নিয়মিত কোনো মামলা দায়ের না করে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 9 ধারা অনুযায়ী মামলা দায়ের করে দখল পুনরুদ্ধারের প্রতিকার প্রার্থনা করতে পারে। এরূপ মামলায় বিবাদী অনেক সময় মামলায় সত্ত্বের জটিল প্রশ্ন জড়িত বিধায় দখল পুনরুদ্ধারের মামলা চলতে পারে না মর্মে আপত্তি উত্থাপন করে। বিবাদী পক্ষে আরও দাবি করা হয় যে বাদীর উক্ত জমিতে কোনো সত্ত্ব নেই, কাজেই তার সত্ত্ব থাকা মর্মে ঘোষণার প্রার্থনা করতে হবে। এরূপ আপত্তি গ্রহণযোগ্য নয়। দখলদার ব্যক্তি এই ধারায় মামলা দায়ের করতে হকদার এবং প্রকৃত মালিকের বিরুদ্ধেও দখল পুনরুদ্ধার করতে অধিকারী যদি তাকে বল প্রয়োগ করত বেদখল করা হয়ে থাকে।
AIR 1968, SC 1165, AIR 1970, SC 846। 9 ধারার মামলায় সত্য না থাকার বিষয় বিবেচনা করার কোনো সুযোগ নেই। শুধুমাত্র দেখা হয় বাদী বেদখল হওয়ার 6 মাসের মধ্যে মামলাটি দায়ের করেছে কিনা। যদি 6 মাসের মধ্যে দায়ের করা হয়ে থাকে এবং বিবাদী কর্তৃক তাকে বেদখল করা যদি প্রমাণিত হয় তাহলে বাদী প্রতিকার পাবে। এমনকি এ ধরনের মামলায় বিবাদী যদি তার সত্য আছে দাবি করে বা বাদীর শরিক দাবি করে তাহলেও বাদীকে বেদখল করা প্রমাণিত হলেই বাদী প্রতিকার পাবে। বাদী দাবি করে যে তার পিতার মৃত্যুর পর হতে সে এককভাবে নালিশি ভূমিতে দখলকার ছিল আর ভাইয়েরা তাকে বেদখল করে। বিবাদী পক্ষে বলা হয় যে তার শরিক এবং তাদের পিতার মৃত্যুর পরে কোনো আপোষ বন্টন হয়নি এবং যেহেতু বাদী স্বীকৃত মতে বর্তমানে দখলে নেই সেহেতু বন্টনের মামলা ব্যতীত বাদী বর্তমান মামলায় কোনো প্রতিকার পেতে পারে না। বিষয়টি আপিল বিভাগে যাওয়ার পর সিদ্ধান্ত দেওয়া হয় যে যেহেতু বাদী তার দখল ও বেদখল প্রমাণ করেছে এবং বেদখলের 6 মাসের মধ্যে মামলা দায়ের করেছে কাজেই মামলাটি চলবে। যেহেতু এ ধরনের মামলায় সত্যের প্রশ্ন বিবেচনা করা তথা সত্য নির্ধারণ করার কোনো সুযোগ নেই সেহেতু কোনো অনধিকার প্রবেশকারীও যদি কারো দ্বারা বেদখল হয় এবং উক্ত ধারায় মামলা দায়ের করে সেক্ষেত্রেও বাদী অনধিকার প্রবেশকারী তার কোনো শর্ত নেই কাজেই মামলা চলতে পারে না মর্মে আপত্তি করা হলেও উক্তরূপ আপত্তি বিবেচনা করে সিদ্ধান্ত প্রদানের কোনো সুযোগ এরূপ মামলায় নেই। দখলে থাকা বেদখল হওয়া এবং বেদখলের 6 মাসের মধ্যে মামলা দায়ের করা প্রমাণিত হলেই বাদী প্রতিকার পাবে। একটি মোকদ্দমার সাক্ষ্য প্রকাশ করেছে যে সালিসি পক্ষদের পারস্পরিক সমঝোতায় বাদী বিরোধীও দোকানঘর ছেড়ে দিতে ইচ্ছা প্রকাশ করে। এটাও প্রমাণ হয়েছে যে বাদী বিবাদীর পিতার অধীনে ভাড়াটিয়া ছিল এবং বিবাদী একের পর এক মোকদ্দমা করে দোকানের দখল ধরে নিয়েছে। সুতরাং বিবাদীর নালিশি দোকান ঘরের দখল পুনরুদ্ধারের ডিগ্রি পেতে পারে না। স্থাবর সম্পত্তিতে সত্য ঘোষণার মামলার গ্রহণযোগ্যতা। স্থাবর সম্পত্তিতে সত্য ঘোষণার মামলায় বাদীকে তার সত্য কিভাবে অর্জন হয়েছে তা বিস্তারিত উল্লেখ করতে হবে। সাধারণত ওয়ারিশ মূলে, খরিদ মূলে, পত্তন মূলে, দান মূলে, এওয়াজ মূলে, বিরুদ্ধ দখল মূলে বাই অ্যাডভার্স পজিশন শর্ত অর্জিত হয়ে থাকে। পূর্বে একটি অভিমত ছিল যে অ্যাডভার্স পজিশন মূলে সত্য দাবি করে কোনো মামলা দায়ের করা যাবে না। বলা হতো যে এরূপ দাবি শেল হিসেবে ব্যবহার করা যাবে কিন্তু সোর্ড হিসেবে ব্যবহার করা যাবে না। আপিল বিভাগে ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে যে অ্যাডভার্স পজিশন মূলত সত্ত্বে অর্জিত হয়েছে দাবি করে সত্যের মামলা করা যাবে। বাদী যেভাবে তার সত্য অর্জিত হয়েছে বলে দাবি করবে সে দাবির সমর্থনে দলিলি ও মৌখিক সাক্ষ্য প্রমাণ সন্তোষজনক হতে হবে। এ ধরনের মামলায় বিবাদী পক্ষে বিভিন্ন কারণে মামলা চলে না মর্মে আপত্তি করা হয়, যেমন বাদীর নালিশি ভূমিতে কোনো দখল নেই কাজেই দখল পুনরুদ্ধারের প্রার্থনা ব্যতীত মামলা চলতে পারে না। এরূপ আপত্তির পরে বাদীকে নালিশি ভূমিতে তার দখল থাকা প্রমাণ করতে হবে। যদি প্রমাণ করতে না পারে তাহলে ওইরূপ ঘোষণার মামলা চলবে না। তবে বাদী যদি তার আর্জি সংশোধন করে উপযুক্ত কোর্ট ফি প্রদান করে তাহলে মামলাটি চলবে, কিন্তু সংশোধন তখনই করা যাবে যখন তার দাবি তামাদিতে বারিত না হয়ে থাকে। ওই রূপ মামলায় নালিশি ভূমিতে দখল না থাকায় এবং দখল পুনরুদ্ধারের প্রার্থনা আর্জি দাখিল করার সময় না করায় মামলাটি স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 42 ধারা অনুযায়ী বারিত হবে। তবে আর্জি সংশোধন করে ওই ত্রুটি দূর করা যাবে, কিন্তু যদি কোনো সংশোধন না করা হয় বা সংশোধন তামাদির কারণে করা না যায় তাহলে ওইরূপ মামলা চলবে না। নালিশি ভূমিতে সত্য থাকা ঘোষণার মামলায় সত্য ও দখল প্রমাণ করতে হবে। শুধুমাত্র সত্য থাকা বা শুধুমাত্র দখল থাকা প্রমাণ করলে মামলাটি চলবে না। তবে বিরুদ্ধ দখল মূলে সত্য দাবি করলে প্রকৃত মালিকের জ্ঞাতসারে তার দাবি অস্বীকার করে 12 বছরের বেশি সময় নিরবচ্ছিন্ন বা কন্টিনিউয়াস দখল প্রমাণ করতে হবে। সেক্ষেত্রে তার সত্যের কোনো দলিলি প্রমাণ প্রয়োজন হবে না।
একটি মামলায় বাদী দাবি করে যে তার পূর্ববর্তী জেলা পরিষদ হতে বন্দোবস্তমূলে নালিশি ভূমিতে দখল পায় এবং তার মৃত্যুতে বাদী ওই ভূমি প্রাপ্ত হয়ে দখলে আছে। বাদী আরও দাবি করে যে রিভিশনাল খতিয়ানে নালিশি জমি তার নামে রেকর্ড হয়েছে। সম্প্রতি উক্ত জেলা পরিষদ নালিশি ভূমি হতে তাকে উচ্ছেদ করার নোটিশ প্রদান করেছে। ওই নোটিশ পাওয়ার পর সত্য ঘোষণা এবং নোটিশ অবৈধ ঘোষণার জন্য মামলা দায়ের করে। বাদী তার পূর্ববর্তী দখল প্রমাণ করে কিন্তু বন্দোবস্ত গ্রহণের কোনো কাগজপত্র দাখিল করতে পারেনি। মামলাটি খারিজ হয় এবং বিষয়টি আপিল বিভাগে যাওয়ার পর সিদ্ধান্ত প্রদান করা হয় যে যেহেতু বাদী বন্দোবস্ত প্রমাণ করতে পারেনি সে কারণে নালিশি ভূমিতে তার কোনো সত্ত্ব অর্জিত হয়নি। অন্য একটি মামলায় বাদী সরকারের নিকট হতে বন্দোবস্তমূলে নালিশি ভূমিতে তার দখল প্রমাণ করে এবং সত্ত্ব দাবি করে। সরকার পক্ষ হতে দাবি করা হয় যে বাদীকে কৃষক হিসেবে উক্ত জমি বন্দোবস্ত দেওয়া হয়েছিল, কিন্তু তদন্তে বাদী যে কৃষক তা প্রমাণিত হয়নি বিধায় তার বরাবর বন্দোবস্ত চূড়ান্তভাবে অনুমোদিত হয়নি। নিম্ন আদালতে মামলাটি খারিজ করা হয় কিন্তু আপিল আদালতে ডিক্রি করা হয়। রিভিশন দায়ের করা হলে হাইকোর্ট বিভাগ কর্তৃক আপিল বিভাগের 4DBLT 150 পৃষ্ঠায় প্রকাশিত সিদ্ধান্তের আলোকে বাদীর বন্দোবস্ত চূড়ান্ত হয়নি বিধায় তার কোনো সত্ত্ব অর্জিত হয়নি মর্মে সিদ্ধান্ত প্রদান করা হয়। পাওন মূল্যে বা বন্দোবস্ত মূল্যে যদি কেউ সম্পত্তির মালিকানা দাবি করে তাহলে অবশ্য পাওন বা বন্দোবস্ত প্রমাণ করতে হবে। যদি তা 99 বছরের লিজ হয় এবং তা প্রমাণ হয় তবে লিজ গ্রহীতার বা তার ওয়ারিশদের ওই সম্পত্তিতে সত্ত্ব হবে, কারণ ওইরূপ লিজ হেরিটেবল হতে 99 বছর পার হয়ে গেলেও ওই লিজ বাতিল গ্রহণ হবে না। এরূপ লিজকে লিজ ফর পারপিটিউটি গণ্য করা হয়। বাদী যখন 1985 খ্রিস্টাব্দে নালিশি জমি খরিদ করে তখন উহা শত্রু সম্পত্তি ছিল, সুতরাং বিরুদ্ধ দখলজনিত বাই অ্যাডভার্স পজিশন সত্ত্ব অর্জনের জন্য দখলের মেয়াদ 12 বছর হলে চলবে না। যেহেতু 1978 খ্রিস্টাব্দে সম্পত্তিটি আইনের অনুবলে সরকারের ওপর ন্যস্ত হয়েছে সেহেতু বিরুদ্ধ দখলজনিত স্বত্বাধিকার দাবির জন্য 60 বছরের অধিক দখল থাকতে হবে, ফলে মামলা অচল, গ্রহণযোগ্য নয়। সত্ত্বের দাবিতে নালিশি জমিতে সত্ত্ব ঘোষণার ও দখল পুনরুদ্ধারের মোকদ্দমায় বাদীকে তার সত্ত্ব প্রমাণ করতেই হবে এবং বাদী কখনোই বিবাদীর দুর্বলতার ওপর ভিত্তি করে কৃতকার্য হতে পারবে না। স্থাবর সম্পত্তিতে শর্ত ঘোষণার মামলায় বাদীকে তার সত্ত্ব প্রমাণের জন্য সংশ্লিষ্ট দলিলপত্র, খতিয়ান, খাজনার রসিদ ইত্যাদি দাখিল করতে হবে। ওয়ারিশ সূত্রে দাবি করলেও পূর্ববর্তী নামের খতিয়ান, খাজনার রসিদ ইত্যাদি দাখিল করতে হবে এবং ক্রম ওয়ারিশ সূত্রে কিভাবে সে নালিশি ভূমি পেয়েছে তা বিস্তারিত উল্লেখ করতে হবে। তবে প্রকৃতপক্ষে দখলে না থাকলেও কোনো ক্ষেত্রে দখল পুনরুদ্ধারের প্রার্থনা ব্যতীত শুধুমাত্র শর্ত ঘোষণার মামলা চলতে পারে, যেমন কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এর 145 ধারা অনুযায়ী বাদী দখলে থাকা অবস্থায় নালিশি ভূমি সম্পর্কে রিসিভার নিয়োগ করা হয়। বাদী উক্ত জমিতে তার সত্ত্ব ঘোষণার জন্য মামলা দায়ের করলে বিপক্ষ দাবি করে যে যেহেতু বাদী দখলে নেই সে কারণে মামলাটি চলতে পারে না। বিষয়টি আপিল বিভাগের যাওয়ার পর সিদ্ধান্ত হয় যে 145 ধারা অনুযায়ী নিযুক্ত রিসিভারের দখল প্রকৃত মালিকের দখল হিসেবে গণ্য হবে। একই ধরনের আর একটি মামলায় আপিল বিভাগের মন্তব্য ছিল নিম্নরূপ: In a suit filed for declaration of the title to property when it stands attached under section 145 of the Criminal Procedure Code, it is unnecessary to ask for the further relief of delivery of possession. It is unnecessary to ask for possession when the property is in custodial leases. Property under attachment under section 145 of the code is in custodial leases. এরূপ মামলায় ডিক্রি হলে আদালত কর্তৃক রিসিভারকে সংশ্লিষ্ট সম্পত্তির দখল বাদীর বরাবর হস্তান্তর করার জন্য নির্দেশ প্রদান করতে হবে। বন্টনের মামলা এবং শরিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলার গ্রহণযোগ্যতা। বন্টনের এবং শরিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায়ও অনেক সময় গ্রহণযোগ্যতা প্রশ্ন উত্থাপিত হয়। বন্টনের মামলায় সাধারণত 2 ধরনের আপত্তি করা হয়: 1. বাদীর কোনো সত্ত্ব নেই,
কাজে প্রথমে শর্ত প্রতিষ্ঠার মামলা করতে হবে এবং 2 বন্টনের মামলা সত্য থাকা বা না থাকার প্রশ্নটি বিবেচনা করার কোনো সুযোগ নেই। আরও একটি বিতর্ক রয়েছে যে সত্যের প্রশ্নটি বন্টনের মামলায় নিষ্পত্তি করা যাবে না। সত্যের প্রশ্নে সিদ্ধান্তের জন্য পৃথক মামলা করতে হবে, কিন্তু বিরুদ্ধ মত রয়েছে। বলা হয় যে বন্টনের মামলাতেই সত্যের প্রশ্নটি মীমাংসা করা যাবে। উভয় মত সম্পর্কে উচ্চ আদালতের কিছু সিদ্ধান্ত রয়েছে। 23 BLD 8355 DLR 115 পৃষ্ঠায় প্রকাশিত মামলায় নিম্নরূপ সিদ্ধান্ত প্রদান করা হয়। In a suit for partition, all the incidental questions of title, however complicated it may be, can be dedicated and finally disposed of. অন্য একটি মামলায় বিবাদী পক্ষে দাবি করা হয় যে সত্য ঘোষণা ব্যতীত বন্টনের প্রশ্ন বিবেচনা করা যাবে না। বিষয়টি আপিল বিভাগে যাওয়ার পর নিম্নরূপ সিদ্ধান্ত প্রদান করা হয়। In a suit for partition, the court will no doubt consider the title of the plaintiffs to the suit land in some details more than in a suit for permanent injunction, but it cannot in either case convert itself into a court for determination of the respective titles of the parties. If a serious dispute emerges from the pleadings as to the title of the plaintiffs to the partible property, and if it is not possible to effect partition without formally determining the plaintiff's title to the property claimed in the partition suits. হাইকোর্ট বিভাগের একটি সিদ্ধান্তে বলা হয়েছে যে ক্ষেত্রে বন্টনের সম্পত্তিতে বাদীপক্ষের পূর্ববর্তীগণের সত্য থাকার বিষয়টি সুস্পষ্ট নয়, সেক্ষেত্রে সত্যের প্রশ্নটি বিবেচনা করা ব্যতীত সত্য সাব্যস্ত না করে বন্টনের মামলা চলবে না। বন্টনের মামলায় মূল বিচার্য বিষয় হচ্ছে মামলার পক্ষগণের ছাহাম নির্ধারণ করা। এইরূপ মামলায় বিবাদী পক্ষেও ছাহাম প্রার্থনা করার সুযোগ আছে। বাদী সহ ছাহাম প্রার্থীর সত্য সাব্যস্ত করা ব্যতীত যখন ছাহাম নির্ধারণ করা সম্ভব হবে না, তখন অবশ্যই সত্য সাব্যস্ত ব্যতীত বন্টনের মামলা চলবে না। উপরে আপিল বিভাগের যে সিদ্ধান্ত উল্লেখ করা হয়েছে তা হলো যে সত্যের বিবেচনা করা যাবে, কিন্তু বন্টনের মামলাটি সত্য সাব্যস্তের মামলায় রূপান্তর করা যাবে না। ওই মামলায় বাদী দাবি করে যে তাদের পিতা বন্টনের জমি তাদের মায়ের নামে বন্দোবস্ত গ্রহণ করে। বিবাদী পক্ষে যারা উক্ত ব্যক্তির দ্বিতীয় পক্ষের স্ত্রীর সন্তান, দাবি করা হয় যে তাদের পিতা প্রথম স্ত্রীর বেনামিতে বন্দোবস্ত গ্রহণ করে। এই মামলাতে কে বন্দোবস্ত গ্রহণ করছিল তার ওপর সিদ্ধান্ত গ্রহণ ব্যতীত পক্ষগণের ছাহাম বা অংশ নির্ধারণ করা সম্ভব ছিল না বলেই আপিল বিভাগ কর্তৃক উক্ত রূপ অভিমত প্রকাশ করা হয়। অপর একটি মামলার বাদী রিভার্সনার হিসেবে নালিশি ভূমিতে বন্টন মূলে তার অংশ দাবি করে একটি বন্টনের মামলা দায়ের করে। বিবাদী দাবি করে যে মূল মালিক স্ত্রীকে রেখে নিঃসন্তান হিসেবে মারা গেলে তার স্ত্রী তাকে দত্তক গ্রহণ করে, ফলে বাদীর রিভার্সনার হিসেবে কোনো সত্য হয়নি। বাদী যখন দাবি করে যে দত্তকের দলিল জাল, এই মামলায় বাদীর রিভার্সনার কিনা বিবাদীকে দত্তক গ্রহণ করা হয়েছিল কিনা, দত্তক গ্রহণের দলিল জাল কিনা, এসব প্রশ্ন জড়িত থাকায় হাইকোর্ট বিভাগের সিদ্ধান্তে বলা হয় যে সত্যের জটিল প্রশ্ন জড়িত থাকায় বন্টনের মামলাটি চলে না। কিন্তু যদি এমন কোনো প্রশ্ন উত্থাপন করা হয় যা বন্টনের মামলায় মীমাংসা করা সম্ভব, যেমন বিবাদী পক্ষ যদি দাবি করে যে বাদী মূল মালিকের সন্তান নয়, বা বাদী যে ব্যক্তির নিকট হতে অংশ কিনে ছাহাম দাবি করছে ওই ব্যক্তির বিক্রি করার মতো কোনো স্বার্থ বা সেলেবল ইন্টারেস্ট ছিল না, মূল মালিকের 2 পুত্র নয় 3 পুত্র ছিল, বা 2 পুত্র ব্যতীত কন্যা ছিল ইত্যাদি, এ ধরনের দাবি সত্যতা এবং মীমাংসা বন্টনের মামলায় করা সম্ভব। পৃথক মামলা বা পৃথক করার প্রতিকার প্রার্থনার কোনো প্রয়োজন হবে না। একটি বন্টনের মামলায় বিবাদী বাদীর সত্য অস্বীকার করে তার নিজের বিরুদ্ধে দখলজনিত সত্য দাবি করে। বিবাদী আরও দাবি করে যে বাদীকে সত্য ঘোষণার প্রতিকার প্রার্থনা করতে হবে। মামলায় ডিক্রি হয় এবং আপিলে তা বহাল থাকে। বিবাদী রিভিশন দায়ের করলে হাইকোর্ট বিভাগ কর্তৃক নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়। ইন এ পার্টিশন সুট
In a partition suit, disputed questions of title may be involved, and such questions are to be decided by the court trying the suit. A mere denial by a defendant as to the title of the plaintiff any portion of the property in a partition suit would not convert a partition suit into a declaratory suit. The plaintiff is entitled to maintain a suit for partition if his possession in some part of the joint property is admitted or established. Partition signifies the transformation of joint possession into separate possession, and the suit does not cease to be one for partition merely because the defendant denies the title of the plaintiff to a share of the estate or specific land of the estate and asserts a hostile title and adverse possession. এমন হতে পারে যে শুধুমাত্র সত্য ঘোষণার মামলা চলতে পারে না, একই মামলায় বন্টনের প্রতিকার ও প্রার্থনা করতে হবে। এক ব্যক্তি 4 জন শরিকের অংশ খরিদ করে এবং দাবি করে যে ওই 4 জনের মধ্যে আপোষ বন্টন মূলে তার দলিলদাতা ওই অংশ পায়। সে তার খরিদা অংশে তার সত্য ঘোষণার মামলা দায়ের করলে বিবাদী পক্ষে দাবি করা হয় যে ওই সম্পত্তি বাদীর দলিলদাতার অংশে পড়ে নাই, অন্য শরিকের অংশে পড়েছে। বিচারের সময় কোনো পক্ষই আপোষ বন্টন প্রমাণ করতে পারেনি। এ প্রেক্ষিতে বিষয়টি আপিল বিভাগে যাওয়ার পর সিদ্ধান্তে বলা হয় যে বন্টনের প্রতিকার ব্যতীত সত্য ঘোষণার মামলা চলতে পারে না। আপিল বিভাগের সিদ্ধান্তের প্রেক্ষিতে বাদী এ মামলায় আর্জি সংশোধন ক্রমে বন্টনের প্রতিকার প্রার্থনা করতে পারবে। এরূপ ক্ষেত্রে বন্টনের প্রতিকার কনসিকুয়েন্সিয়াল রিলিফ হিসেবে গণ্য হবে এবং অ্যাড ভ্যালোরেম কোর্ট ফি দিতে হবে। একজন শরিক অন্য শরিকের বিরুদ্ধে বন্টনের মামলা ব্যতীত শুধুমাত্র সত্য ঘোষণার মামলা বা নিষেধাজ্ঞা মামলা করতে পারবে কিনা এ প্রশ্নেও বিতর্ক রয়েছে। উচ্চ আদালতের সিদ্ধান্ত রয়েছে যে এজমালি সম্পত্তিতে এক শরিকের দখল অন্য সব শরিকের দখল মর্মে গণ্য হবে, অর্থাৎ একজন শরিক দখলে থাকলে অন্য শরিকগণও দখলে আছে তা ধরে নিতে হবে। যখন কোনো একজন শরিক অন্য শরিকদের বাদ দিয়ে এককভাবে কোনো সম্পত্তির দখলকার থাকে তখন তারা দখলে নেই, তারা ওই একক দখলকার শরিকের দখলে বিঘ্ন সৃষ্টি করতে পারবে না। যারা দখলে নেই তাদেরকে বন্টনের মামলা করতে হবে। একক দখল প্রমাণ করতে না পারলে অন্য শরিকদের বিরুদ্ধে সত্য ঘোষণার মামলা চলবে না। দানসূত্রে প্রাপ্ত ও অবিভক্ত দাগে অশ্চিহ্নিত অংশের জমি বাবদ সত্য ঘোষণার মোকদ্দমায় দানদাতা উক্ত জমি কোনো সময়ে এককভাবে দখল করেছে মর্মে কোনো সাক্ষ্য উপস্থাপিত না হয় বন্টনের প্রার্থনা ছাড়া মোকদ্দমা গ্রহণযোগ্য হয়নি, কিন্তু একক দখল প্রমাণ করতে পারলে ওইরূপ মামলা চলবে। আপিল বিভাগের নিম্নের বক্তব্য উল্লেখযোগ্য। It is a settled law that a suit by a co-sharer against another for a recovery of possession is maintainable if separate possession by amicable arrangement is proved. একক দখলকার শরিক অন্য শরিকের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞার মামলাও করতে পারবে। উল্লেখ্য যে পার্টিশন অ্যাক্টের 4 ধারায় অবিভক্ত বসতবাড়ির বন্টনের বিষয়ে উল্লেখ আছে, কিন্তু ওই ধারার বিধান শরিকগণের মধ্যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পর্কে প্রযোজ্য হবে না। কোনো স্ট্রেঞ্জার পারচেজার অবিভক্ত বসত বাড়ির অংশ কিনলে সে যেন দখলে আসতে না পারে তার জন্য তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার মামলা করতে হবে। পক্ষদোষের কারণে মামলার গ্রহণযোগ্যতা। কোনো শ্রেণীর মামলায় কোনো ব্যক্তিকে পক্ষ করতে হবে যা কোনো ব্যক্তি মামলা করতে পারে তা আইনেই উল্লেখ আছে। সাধারণত বন্টনের মামলায় এবং অগ্রক্রয়ের মামলায় এ ধরনের প্রশ্ন বেশি উত্থাপিত হয়ে থাকে। বন্টনের মামলায় যেহেতু এজমালি সম্পত্তির বন্টনের আদেশ হয়ে থাকে, স্বাভাবিকভাবে এই এজমালি সম্পত্তির সকল শরিকদের পক্ষ করতে হবে। যদি কোনো শরিক বাদ যায় তাহলে কার্যকরভাবে বন্টনের ডিক্রি প্রদান করা সম্ভব হবে না। করা হলেও তা কার্যকর করার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হবে, কারণ পক্ষ করা হয়নি এমন শরিকের ওপর বন্টনের মামলার ডিক্রি বাধ্যকর হবে না। একই নীতি অগ্রক্রয়ের মামলায়ও প্রযোজ্য। এ শ্রেণীর মামলার ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনে সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে সকল শরিককে পক্ষ করতে হবে। কোনো শ্রেণীর মামলায় কোনো ব্যক্তি প্রয়োজনীয় পক্ষ তা মামলার পক্ষ পরিচ্ছেদে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
যে ব্যক্তিকে পক্ষ করা না হলে মামলায় কার্যকর কোনো প্রতিকার প্রদান করা যাবে না, সে ব্যক্তি ওই মামলার প্রয়োজনীয় পক্ষ। এসব মামলায় অনেক সময় বাদীর পক্ষে সকল শরিকদের নাম, পরিচয়, ঠিকানা ইত্যাদি জানা সম্ভব নাও হতে পারে। অনেক সময় বিবাদী পক্ষের লিখিত জবাবে উল্লেখ করা হয় যে প্রয়োজনীয় পক্ষদের পক্ষভুক্ত না করে মামলা চলতে পারে না। এক্ষেত্রে বাদী পক্ষ অর্ডার 11 এর 1-2 বিধি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে পারে। অনেক সময় মামলার সাক্ষী প্রমাণ গ্রহণের সময় প্রয়োজনীয় কোনো পক্ষের নাম জানা যায়। মামলা নিষ্পত্তির পূর্বে যখনই বাদ যাওয়া কোনো প্রয়োজনীয় পক্ষের নাম জানা যাবে, তখনই তাকে পক্ষ করার জন্য আর্জি সংশোধনের আবেদন করতে হবে। সংশোধন পরিচ্ছেদে এ বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। বন্টনের মামলার ক্ষেত্রে লিমিটেশন অ্যাক্টের বিধান প্রযোজ্য হবে না। কাজেই মামলায় চূড়ান্ত ডিগ্রি হওয়ার পূর্বে সংশোধনের আবেদন করা যাবে। কিন্তু বাদ যাওয়া পক্ষের নাম পরিচয় জানার পরেও যদি বাদী তাদের পক্ষ না করে এবং শুনানির সময় ওই বাদ যাওয়া পক্ষদের সম্পর্কে সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়, তাহলে পক্ষদোষী মামলাটি খারিজ হবে। এমনকি আপিলে যদি তাদের পক্ষ করার জন্য দরখাস্ত করা হয়, তবে সে দরখাস্তও মঞ্জুর করা যাবে না। অগ্রকর ক্রয়ের মামলা দায়ের করার সময়সীমা আইনে নির্দিষ্ট করা আছে। কোনো শরিক যদি বাদ পড়ে যায়, তবে তাকে পক্ষভুক্ত করতে হলে ওই নির্দিষ্ট সময়ের মধ্যেই করতে হবে। এরকম একটি মামলায় কতক ব্যক্তিকে মামলা দায়ের করার 1 বছর থেকে 6 মাস পরে পক্ষ করা হয়। অপরপক্ষে আপত্তি করা হয় যে ওই সব ব্যক্তিদের নির্দিষ্ট সময়ের মধ্যে পক্ষ না করায় মামলাটি আর চলতে পারে না। বিষয়টি আপিল বিভাগে যাওয়ার পর সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে 1 বছর 6 মাস পরে বাদ যাওয়া শরিকদের পক্ষ করার কারণে মামলাটি তামাদিতে বারিত হয়ে গেছে। অযোগ্য বা ইনকম্পিটেন্ট ব্যক্তির দায়েরকৃত মামলার গ্রহণযোগ্যতা। কোনো কোনো ক্ষেত্রে মামলা দায়ের করার যোগ্য বা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি মামলা দায়ের করতে পারে। যেমন বাংলাদেশ সরকারের পক্ষে যে কোনো সরকারি কর্মকর্তা মামলা দায়ের করতে পারবে না। বাংলাদেশ সরকারকে প্রতিনিধিত্ব করতে পারে এমন ব্যক্তি সরকারের পক্ষে মামলা করতে পারবে বা সরকারকে বিবাদী করা হলে মামলায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। সরকারের বিরুদ্ধে মামলা করতে বা সরকারের পক্ষে মামলা করতে হলে পক্ষ হিসেবে বাংলাদেশ রিপ্রেজেন্টেড বাই দ্য ডেপুটি কমিশনার অর রিপ্রেজেন্টেড বাই দ্য সেক্রেটারি মিনিস্ট্রি অফ আর্টিকেল 146 অফ দ্য কনস্টিটিউশন। একটি মামলা দ্য সেক্রেটারি মিনিস্ট্রি অফ হেলথ রিপ্রেজেন্টেড বাই দ্য সিভিল সার্জন এই নামে বাদী হিসেবে দায়ের করা হয়। এ মামলায় আপত্তি উঠে যে সিভিল সার্জনের পক্ষে সরকারের প্রতিনিধি হিসেবে মামলা দায়ের করার যোগ্যতা ছিল না। সংশ্লিষ্ট ডেপুটি কমিশনার ছিলেন যোগ্য ব্যক্তি এবং ওই কারণে আর্জি বাতিল করার প্রার্থনা করা হলে নিম্ন আদালত প্রার্থনা মঞ্জুর করে এবং আর্জি বাতিলের আদেশ হয়। বিবাদী পক্ষে রিভিশন দায়ের করলে হাইকোর্ট বিভাগ কর্তৃক নিম্ন আদালতের আর্জি বাতিলের আদেশ বহাল রাখা হয় এবং মন্তব্য করা হয় যে সিভিল সার্জন সরকারের পক্ষে মামলা দায়ের করার জন্য ক্ষমতাপ্রাপ্ত ছিলেন না। বাদী আপিল বিভাগে লিভ পিটিশন দায়ের করল, উহা খারিজ করা হয় এবং হাইকোর্ট বিভাগের সিদ্ধান্ত বহাল রাখা হয়। অনেক সময় কোনো কোম্পানি বা ব্যাংকের পক্ষ হতে মামলা দায়ের করা হয়। এসব মামলা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি দ্বারা দায়ের করা না হলে চলবে না। আইনসঙ্গত অধিকার বা অবস্থানের প্রশ্নে মামলার গ্রহণযোগ্যতা। অনেক ক্ষেত্রে বাদীর মামলা দায়ের করার আইনসঙ্গত অবস্থান বা অধিকার না থাকার কারণে মামলাটি চলতে পারে না মর্মে আপত্তি উত্থাপিত হয়। নালিশি সম্পত্তি দেবোত্তর সম্পত্তি ছিল এবং সেবায়িতের নিকট হতে লিজ নিয়ে বাদী এক অংশে একটি মুদির দোকান দেয়। ডেপুটি কমিশনার উক্ত সম্পত্তি হার দাবি করে বাদীকে উক্ত দোকান খালি করে দেওয়ার নোটিশ প্রদান করলে বাদী একটি স্থায়ী নিষেধাজ্ঞার মামলা দায়ের করে। ওই মামলায় প্রশ্ন উঠে সেবায়িতের ওই জমি লিজ দেওয়ার আইনসঙ্গত অধিকার ছিল না। কাজেই বাদীরও ওই ব্যক্তির নিকট হতে লিজ মূলে কোনো আইনসঙ্গত অধিকার অর্জিত হয়নি এবং মামলা দায়ের করার কোনো অধিকার অর্জিত হয়নি। বাদী নিম্ন আদালতে প্রতিকার না পেয়ে রিভিশন দায়ের করে এবং রিভিশনেও সেবায়িতের লিজ দেওয়ার কোনো অধিকার ছিল না মর্মে সিদ্ধান্ত হয়। এ মামলায় প্রতিষ্ঠিত হয়েছে যে অধিকারবিহীন কোনো ব্যক্তির নিকট হতে কোনো অধিকার অর্জন করা যায় না।
একটি পদে নিয়োগের পরীক্ষায় বাদীসহ কয়েকজন কৃতকার্য হয় এবং সিলেকশন কমিটি তাদেরকে নিয়োগের জন্য সুপারিশ করে, কিন্তু কাউকে নিয়োগ না দিয়ে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে ওই সব ব্যক্তিদের একজন মামলা দায়ের করে তার নিয়োগপত্র পাওয়ার অধিকার ছিল মর্মে ঘোষণামূলক ডিগ্রির প্রার্থনা করে। বিবাদী পক্ষে বলা হয় যে পূর্বের পরীক্ষায় কিছু অনিয়ম ছিল, সে কারণে পূর্বের ফলাফল বাতিল করে নতুন বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। নিম্ন আদালতে মামলায় ডিগ্রি হয়, কিন্তু আপিল আদালতে ওই ডিগ্রি বাতিল হলে রিভিশন দায়ের করা হয়। রিভিশনে নিম্নরূপ মন্তব্য করা হয়: By submitting a tender, the tenderer is not invested with any legal right, nor the quotation by the lowest bidder entitle him to the right of a contract, because such contract is always subject to acceptance and approval of the authority concerned, and invariably the tender form contains stipulation that the authority reserves the right to reject any bid without assigning any reason and is not bound to accept the lowest bid. এই মামলায় আরও মন্তব্য করা হয় যে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 42 ধারা অনুযায়ী বা অন্য কোনো আইন অনুযায়ী ওই মামলা করা যাবে না। আদালতের প্রতিকার পাওয়ার জন্য কোনো ব্যক্তির এমন কোনো অধিকার থাকতে হবে যা কোনো আইন দ্বারা স্বীকৃত বা প্রতিষ্ঠিত। একটি বেসরকারি ব্যাংক যা কোনো আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়নি তার একজন কর্মচারীকে বরখাস্ত করা হলে বরখাস্তের আদেশ অবৈধ ঘোষণার জন্য মামলা দায়ের করা হয়। ব্যাংক কর্তৃপক্ষ কর্তৃক আর্জি বাতিলের জন্য আবেদন করে বলা হয় যে বাদী ও ব্যাংক কর্তৃপক্ষের সম্পর্ক চাকর এবং মালিকের সম্পর্ক হওয়ার কারণে বাদীর ওই চাকরিতে আইন দ্বারা স্বীকৃত কোনো অধিকার সৃষ্টি হয়নি। নিম্ন আদালত আর্জি বাতিলের প্রার্থনা বিবেচনা না করে মামলার শুনানি সম্পন্ন করে বাদীকে স্বাভাবিক ন্যায় বিচারের নীতিভঙ্গ করে বরখাস্ত করার কারণে এবং তাকে তার বক্তব্য রাখার কোনো সুযোগ না দিয়ে বরখাস্ত করায় তা অবৈধ হয়েছে। বিবাদী পক্ষ আপিল দায়ের করলে তা খারিজ হয়। তারপর রিভিশন দায়ের করলে সিদ্ধান্ত প্রদান করা হয় যে সংশ্লিষ্ট ব্যাংকটি আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়নি বিধায় বাদীর চাকরি চাকর ও মালিক এরূপ সম্পর্কের নীতি দ্বারা নিয়ন্ত্রিত হবে। সংশ্লিষ্ট বক্তব্যটি ছিল নিম্নরূপ: As the terms and conditions of the service of the plaintiff are not regulated by any legal instrument, he has no legal character, therefore the suit is not maintainable. কিন্তু অন্য একটি মামলা যেখানে বাদীর নিয়োগপত্রে উল্লেখ করা ছিল যে কোনো কারণ দর্শানোর নোটিশ ব্যতীতই চাকরি বাতিল করা যাবে, এক্ষেত্রে হাইকোর্ট বিভাগের অভিমত হলো যে নিয়োগপত্রে কারণ দর্শানোর নোটিশ ব্যতীতই চাকরি বাতিল করার শর্ত থাকা সত্ত্বেও চাকরি বাতিল করা হলে তার স্বাভাবিক ন্যায় বিচারের নীতি লঙ্ঘন বলে গণ্য হবে। তবে এ মামলায় বাদী ও নিয়োগকারীর মধ্যে সম্পর্ক চাকর ও মালিকের ছিল কিনা তা উল্লেখ করা হয়নি। স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 42 ধারায় সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কোনো ব্যক্তির আইনগত অধিকার বা আইনগত অবস্থানের ওপর কেউ হস্তক্ষেপ করলে বা সে অধিকার বা অবস্থান অস্বীকার করলে সে ব্যক্তি আদালতে ঘোষণামূলক মামলা দায়ের করতে পারবে। উক্ত ধারা অনুযায়ী কোনো মামলা দায়ের করতে হলে বাদীর আইনসঙ্গত অধিকার বা অবস্থান আছে তা প্রমাণ করতে হবে। ওইরূপ অধিকার বা অবস্থান না থাকলে শুধুমাত্র স্বাভাবিক ন্যায় বিচারের নীতি লঙ্ঘন করা হয়েছে, এ কারণে তাকে কোনো প্রতিবাকার দেয়া যাবে না। এমনকি কোনো আইনে যদি কারো বিরুদ্ধে কোনো শুনানির সুযোগ না দিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করার ক্ষমতা কর্তৃপক্ষকে দেয়া হয়, তবে স্বাভাবিক ন্যায় বিচারের নীতি লঙ্ঘনের কারণে আইনটি একটি মন্দ আইন বা ব্যাড ল বলা যাবে না। সাধারণত চাকরি হতে টার্মিনেশন বা ডিসমিস করা হলে শুধুমাত্র উক্ত আদেশ অবৈধ। বাদীর ওপর বাধ্যকর নয় মর্মে কোনো মামলা করা হলে তা চলবে না। এসব মামলায় সিদ্ধান্ত হয় যে অতিরিক্ত প্রতিকার প্রার্থনা না করায় 42 ধারা অনুযায়ী মামলা চলতে পারে না। কিন্তু একটি মামলায় আপিল বিভাগের সিদ্ধান্ত একটু ভিন্ন রকম ছিল। বাদী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী ছিল, তাকে বরখাস্ত করা হলে বরখাস্তের আদেশ অবৈধ এবং তার উপর বাধ্যকর নয় মর্মে মামলা দায়ের করে কিন্তু কোনো অতিরিক্ত প্রতিকার প্রার্থনা করেনি। আপিল বিভাগে বিষয়টি যাওয়ার পর সেখানে অতিরিক্ত প্রতিকার প্রার্থনা না করায় মামলাটি চলে না মর্মে দাবি করা হয়। এক্ষেত্রে আপিল বিভাগ কর্তৃক 50 DLR এই সিডির 411 পৃষ্ঠায় প্রকাশিত মামলায় হাইকোর্ট বিভাগের অভিমত গ্রহণ করে সিদ্ধান্ত প্রদান করা হয় যে দ্য পল্লী বিদ্যুৎ সমিতি বিং এ স্ট্যাটিউটরি
body. Implementation of a decree passed by a competent court will be the constitutional obligation of a such statutory body. হাইকোর্ট বিভাগ কর্তৃক অতিরিক্ত প্রতিকার প্রার্থনা না করা সত্ত্বেও মামলা চলবে মর্মে একটি মামলার সিদ্ধান্ত দেয়া হয়। বাদী একটি হাই স্কুলের সহকারী শিক্ষক থাকা অবস্থায় তার নিকট হতে জোরপূর্বক ইস্তফাপত্র আদায় করা হয় মর্মে অভিযোগ করে একটি ঘোষণামূলক মামলা দায়ের করেন। এই মামলায় অতিরিক্ত প্রতিকার প্রার্থনা না করার কারণে মামলা চলে না মর্মে আপত্তি করা হয়। মামলা খারিজ হলে এবং আপিলও খারিজ করা হলে রিভিশন দায়ের করা হয়। হাইকোর্ট বিভাগ কর্তৃক রিভিশনে অভিমত ব্যক্ত করা হয় যে the registration being obtained by force, coercion and threat of criminal prosecution, the registration was no resignation in the eye of law. If the resignation goes, he must be held to be in service of the school as assistant teacher. এ শ্রেণীর মামলায় অতিরিক্ত প্রতিকার প্রার্থনার বিষয়টির চেয়ে বাদীর আইনগত অধিকার বা অবস্থানের বিষয়টির ওপর গুরুত্ব বেশি দিতে হবে। আইনগত অধিকার বা অবস্থান সুস্পষ্টভাবে প্রমাণ হলেই অতিরিক্ত প্রতিকার প্রার্থনা করার প্রয়োজন ছিল না তা বিবেচনা করার প্রশ্ন উঠবে। বাদী নালিশি জায়গায় বিবাদীর বরাবরের লিজ প্রদান করা অবৈধ ইত্যাদি মর্মে ঘোষণার মামলা দায়ের করে এবং দাবি করে যে মামলার নালিশি জায়গাটি মাস্টার প্ল্যান অনুযায়ী একটি কার পার্কিং বিধায় ওই স্থান লিজ দেয়া বেআইনি হয়েছে। বিবাদী পক্ষে দাবি করা হয় যে বাদীর কোনো আইনগত অধিকার বা স্বার্থ না থাকায় মামলাটি চলে না। বিষয়টি আপিল বিভাগে যাওয়ার পর সিদ্ধান্ত দেয়া হয় যে নালিশি জায়গার বিষয়ে বাদীর আইনগত কোনো স্বার্থ না থাকায় বাদী কোনো প্রতিকার পাবে না। অন্য আরেকটি মামলায় বাদী ইউনিয়ন পরিষদ অফিস স্থানান্তর করার বিষয়ে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করলে ওই বিষয়টিও আপিল বিভাগে যায়। মন্তব্য করা হয় যে দ্য সাবজেক্ট ম্যাটার ওয়াজ শিফটিং অফ দ্য অফিস অফ দ্য ইউনিয়ন পরিষদ. The plaintiff had no locus standi to challenge it because site selection was the business of the government and related to the policy matter concerning the administration. চাকরি থেকে ডিসমিস হওয়ার পরে বাদী কর্তৃক ডিসমিস আদেশ অবৈধ ঘোষণার মোকদ্দমায় যথাযথ প্রতিকার না চাওয়ায় মোকদ্দমা গ্রহণযোগ্য নয় মর্মে আপিল বিভাগ কর্তৃক সিদ্ধান্ত দেওয়া হয়েছে যা নিম্নরূপ। It is the admitted position that the plaintiff is out of his office consequent to the order of his dismissal from service and therefore the decree for permanent injunction cannot be an effective relief if the plaintiff gets the declaratory decree to the effect that his dismissal is illegal. Under such circumstances, the plaintiff ought to have prayed for a decree for a mandatory injunction under Section 55 of the Specific Relief Act, but clause of Section 56 of the Specific Relief Act is a bar to get decree for mandatory injunction in the case of the plaintiff, and hence the suit as framed is not maintainable on the ground that is a declaratory decree will not be enough, that even a decree for mandatory injunction as consequential relief is barred under law. সম্প্রতি একটি মামলায় আপিল বিভাগের সিদ্ধান্ত হচ্ছে সম্পত্তি সংক্রান্ত লিজের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ওই সম্পত্তিতে বাদীর কোনো বৈধ অধিকার থাকে না এবং মোকদ্দমা দায়ের করার কোনো অধিকার হয় না বিধায় লিজ বাতিল করার বা অপরের নিকট ভুয়া লিজ দেওয়ার আদেশ বেআইনি মর্মে ঘোষণার প্রার্থনা 42 ধারার আওতাভুক্ত নয় এবং মামলায় নালিশের কারণও নেই। আরেকটি মামলা দোকান বরাদ্দ বিষয়ে অধিকার সম্পর্কে আপিল বিভাগের প্রণিধানযোগ্য সিদ্ধান্ত নিম্নরূপ। Once a property is allotted to anybody, he requires a vested right thereon. 51 DLR AD 84. Allotment of a shop of the Dhaka municipality given to a person and put into a possession thereof upon receipt of huge amount salami. A legal right is created in favor of the allottee which cannot be cancelled whimsically in violation of natural justice. 3 MLR 221. In the instant case, the plaintiffs went into the possession of the suit lands
on the basis of the allotment given by the government which requisitioned the disputed property. As soon as the government requisitioned the suit property and issued notice upon the plaintiffs for vacating the suit property, they did not have any legal right to file the suit. The suit was barred under Section 42 of SR Act, though the plaint cannot be rejected under any specific provision of 11 of Order 7. But the plaint be rejected under Section 151 of the CPC. অনেক সময় বাদীর আইনগত অবস্থান অধিকার স্বার্থ আছে কিনা সে বিষয়ে সাক্ষ্য প্রমাণের প্রয়োজন হবে। অতিরিক্ত প্রতিকার প্রার্থনা করার প্রয়োজন আছে কিনা সে প্রশ্নেও সাক্ষ্য প্রমাণের প্রয়োজন হতে পারে। কাজে এসব প্রশ্নে ইস্যু গঠন করে শুনানির সময় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত প্রদান করতে হবে। চিরস্থায়ী নিষেধাজ্ঞা মামলার গ্রহণযোগ্যতা। স্পেসিফিক রিলিফ অ্যাক্টের ৫৪ ধারা অনুযায়ী চিরস্থায়ী নিষেধাজ্ঞা আবেদন করা হয়ে থাকে। কোনো বিষয় বিবেচনা করে চিরস্থায়ী নিষেধাজ্ঞা আবেদন মঞ্জুর করা যাবে সে বিষয়ে উক্ত ধারায় উল্লেখ করা রয়েছে। এই বইয়ের অন্তর্বর্তীকালীন আদেশসমূহ পরিচ্ছেদ বিষয়টি বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখানে যেসব কারণে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা চলে না মর্মে আপত্তি করা হয় সে কারণগুলোর উল্লেখ করা হলো। এ ধরনের মামলায় অনেক বিতর্ক রয়েছে। উচ্চ আদালতের কিছু সিদ্ধান্তে বলা হয়েছে বাদীর যদি আইনগত অবস্থান না থাকে, প্রাইমা ফেসি টাইটেল না থাকে, বাদী যদি ট্রেসপাসার হয় তাহলেও চিরস্থায়ী নিষেধাজ্ঞা ডিগ্রি দেওয়া যাবে। কোনো সিদ্ধান্তে বলা হয়েছে যে সত্যের জটিল প্রশ্ন জড়িত থাকলে ওইরূপ মামলায় ডিগ্রি দেওয়া যাবে না। আবার কিছু সিদ্ধান্তে বলা হয়েছে যে দখলের বিষয়টি মুখ্য। দখলের প্রশ্নটি বিবেচনা করার সময় সত্যের প্রশ্নটি প্রসঙ্গক্রমে ইনসিডেন্টালি বিবেচনা করা যাবে। আরও কিছু সিদ্ধান্তে বলা হয়েছে যে এ শ্রেণীর মামলায় বাদীর সত্য আছে কিনা মর্মে সিদ্ধান্ত দেওয়া যাবে না, এমনকি বিস্তারিত আলোচনাও করা যাবে না। উচ্চ আদালতের সিদ্ধান্ত হতে এখনও স্পষ্ট যে বাদী যদি তার সত্য থাকার বিষয়ে প্রমাণ না করতে পারে কিন্তু একক দখল প্রমাণ করতে পারে তাহলেও চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা প্রতিকার পাবে। চুক্তি বলবৎ এর মামলায় বাদী যদি চুক্তি অনুযায়ী দখলে থাকে, যদিও এখনও তার বরাবরে দলিল হয়নি, তবুও সে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলায় প্রতিকার পাবে। আরও একটি প্রতিষ্ঠিত নীতি হলো চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিগ্রি পেতে হলে বাদীর মামলা দায়ের করার সময় আইনগত যে অবস্থান ছিল মামলা নিষ্পত্তি হওয়া পর্যন্ত তা অক্ষুণ্ণ থাকতে হবে। একটি জলমহল সাধারণত নির্দিষ্ট মেয়াদের জন্য লিজ প্রদান করা হয়। অর্পিত সম্পত্তিও অনেক সময় ১ বছর মেয়াদে লিজ দেওয়া হয়। এসব ক্ষেত্রে লিজের মেয়াদ শেষ হওয়ার পরে লিজ গ্রহীতা দখলে থাকলেও তার অনুকূলে কোনো স্থায়ী নিষেধাজ্ঞা ডিগ্রি প্রদান করা যাবে না। 14 MLR 179 15 DLR 97 পৃষ্ঠার প্রকাশিত মামলায় বাদীর কোনো আইনগত অবস্থান না থাকায় তার অনুকূলে চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিগ্রি প্রদান করা হয়নি। ট্রেসপাসার বা জবর দখলকারীর অনুকূলে চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিগ্রি প্রদান করা যাবে কি না এ প্রশ্নে কিছু বিতর্ক রয়েছে। একটি মত হলো যে জবরদখলকারীর অনুকূলে চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিগ্রি প্রদান করা হলে জবরদখলকারীকে অন্যকে জোরপূর্বক উচ্ছেদ করার বিষয়ে উৎসাহ দেয়া হবে এবং অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। এ প্রশ্নে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, কিন্তু যে সিদ্ধান্তগুলো হয়েছে সেগুলোর আলোকে বলা যেতে পারে কোনো ব্যক্তি যদি বহু বছর যাবৎ নিজ দাবিতে নিরবিচ্ছিন্ন দখলে থাকে তার অনুকূলে চিরস্থায়ী নিষেধাজ্ঞা ডিগ্রি দেওয়া যাবে। এ প্রসঙ্গে আপিল বিভাগের নিম্নের অভিমত উল্লেখযোগ্য। It is well settled that when a plaintiff is in possession of a suit property in assertion of his own right, he can maintain a suit for permanent injunction. But the trial court, it appears, exceeded its jurisdiction in deciding the title of the respective parties. The suit has not been framed in that form. It was also observed that the factum of title of the respective parties would remain open to be decided in an appropriate forum.
উক্তরূপ অভিমত যে মামলাটিতে দেয়া হয় তার ঘটনা হলো যে একটি মাজারের খাদেম নালিশি ভূমিতে বহু বছর যাবৎ বসবাস করছিল, কিন্তু কিছু জমিতে কিছু ঘর তৈরি করে দখলে ছিল এবং উক্ত সম্প্রতি ওয়াকফ সম্প্রতি বলে দাবি করা হয়। সরকার পক্ষে দাবি করা হয় যে 1907 সনে CS খতিয়ানে উক্ত সম্পত্তি সরকারের নামে রেকর্ড হয় এবং খাদেমকে জবরদখলকারী দাবি করা হয়। উক্ত সিদ্ধান্তে দুটি বিষয় পরিষ্কার করা হয়েছে: এক, চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলায় সত্যের প্রশ্ন সিদ্ধান্ত প্রদান সঠিক হয়নি, এবং দুই, বহু বছরের নিরবিচ্ছিন্ন দখলকারীর বরাবরে চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিগ্রি প্রদান করা যাবে। অন্য একটি মোকদ্দমায় বাদীগণ বিক্রয় দলিল মারফত খরিদ সূত্রে নালিশি জমি দাবি করে। বিবাদীগণও দাবি করে যে তারাও ভিন্ন শরিকদের নিকট থেকে ভিন্ন ভিন্ন বিক্রয় দলিলের মাধ্যমে ওই জমি অর্জন করেছে। সাক্ষ্য প্রমাণে দেখা যায় যে বাদীদের নামে পৃথক দাগে পৃথক খতিয়ান প্রস্তুত হয়েছে, তারা সে মোতাবেক খাজনা প্রদান করেছে। এমত অবস্থায় আপিল বিভাগের সিদ্ধান্ত হচ্ছে স্বীকৃত মতে বাদীদের নামে পৃথক খতিয়ান প্রস্তুত হয়েছে বিধায় সেটি তাদের একক দখল প্রতিষ্ঠার জন্য যথেষ্ট। সুতরাং দখলের ভিত্তিতে বাদীদের চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিগ্রি প্রাপ্য। সরকারের কোনো সম্পত্তিতে কোনো ব্যক্তি যদি জবরদখলে থাকে এবং তাকে যদি উচ্ছেদের কোনো নোটিশ প্রদান করা হয়, তাহলে সে ব্যক্তি চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলায় কোনো প্রতিকার পাবে না। উক্ত উচ্ছেদের নোটিশ প্রদান ব্যতীত সরকার জোরপূর্বক ওই ব্যক্তিকে উচ্ছেদ করতে পারবে না। এক ব্যক্তি রাজুক কর্তৃক হুকুম দখলকৃত সম্পত্তিতে দখলে থাকায় তাকে রাজুক বরাবরে দখল অর্পণের নোটিশ প্রদান করা হলে সে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করে এবং দাবি করে যে তার পিতার নিকট হতে ওয়ারিশ সূত্রে সে ওই জমি পায়। রাজুকের পক্ষ হতে দাবি করা হয় যে ওই সম্পত্তি হুকুম দখল করার পরে মালিকদের ক্ষতিপূরণ দেয়া হয় এবং বাদীর পিতা দস্তখত করেন, ক্ষতিপূরণ গ্রহণ করে এবং রাজুকের বরাবরে দখল দেয়। চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা খারিজ হয় এবং আপিলও খারিজ হয়। তারপর রিভিশন দায়ের করা হলে সিদ্ধান্ত প্রদান করা হয় যে বাদী অবৈধ দখলকারী বিধায় চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিগ্রি পাওয়ার অধিকারী নন। কিন্তু কোনো ব্যক্তি যদি প্রকৃত মালিকের জ্ঞাতসারে 12 বছরের বেশি সময় কোনো সম্পত্তির দখলে থাকে, প্রকৃত মালিকও তার নিকট হতে জোরপূর্বক দখল উদ্ধার করতে পারবে না। ওই ব্যক্তি চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করলে ডিগ্রি পাবে। 12 বছরের বেশি সময় নিরবিচ্ছিন্নভাবে দখল করার কারণে লিমিটেশন অ্যাক্টের 28 ধারা অনুযায়ী ওই জমিতে তার বিরুদ্ধে দখলজনিত অধিকার সৃষ্টি হবে এবং প্রকৃত মালিকদের অধিকার নষ্ট হয়ে যায়। সেজন্য প্রকৃত মালিকও আইনের বিধান ব্যতীত তাকে উচ্ছেদ করতে পারে না। স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 54 ধারায় সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে যে যদি কেউ কোনো ব্যক্তির সম্পত্তি ভোগ দখলের বিষয়ে হুমকি প্রদান করে বা তার অধিকারের হস্তক্ষেপ করতে চায় বা ভয়ভীতি দেখায়, তখন সে ব্যক্তির অনুকূলে চিরস্থায়ী নিষেধাজ্ঞার প্রতিকার প্রদান করা যাবে। স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 54 ধারার বিধানটি উক্ত আইনের 3য় খণ্ডে রয়েছে। উক্ত খণ্ডে নিবারণমূলক প্রতিকারের বিভিন্ন বিধান দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার বিধানগুলো নিবারণমূলক বিধান। উক্ত ধারায় উল্লেখ করা হয়েছে যে আদালতের নিম্নে দুটি ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞার প্রতিকার প্রদান করতে পারবে: 1, বাদীর অনুকূলে দায়িত্ব পালনের বাধ্যবাধকতা ভঙ্গ করার ক্ষেত্রে, এবং 2, বাদীর কোনো সম্পত্তির অধিকারে হস্তক্ষেপ বা বাধা বা কোনো হুমকি প্রদান করা হলে। যেহেতু আইনে অধিকার শব্দটি ব্যবহার করা হয়েছে, সেহেতু অধিকারের প্রশ্নটি প্রথমে বিবেচনা করতে হবে। যদি বাদীর কোনো অধিকার না থাকে বা অর্জিত না হয়ে থাকে, তাহলে তার অনুকূলে চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিগ্রি প্রদানের কোনো প্রশ্ন উঠতে পারে না। এই দুটি সিদ্ধান্ত ইতোমধ্যে উল্লেখ করা হয়েছে। আরও একটি মামলার সিদ্ধান্ত উল্লেখযোগ্য। ভারত হতে আগত একজন রিফিউজি একটি জায়গা দখল করে ঘরবাড়ি তৈরি করে। ওই ব্যক্তি দাবি করে যে তাকে সরকার ওই সম্পত্তি রিফিউজি হিসেবে বরাদ্দ দেয়। ওই সম্পত্তি বাদীর নিকট বিক্রি করার পরে সরকার বাদীকে সরকার বরাবরে দখল ফেরত প্রদানের নোটিশ প্রদান করলে ওই ব্যক্তি চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করে। সরকার পক্ষের জবাবে দাবি করা হয় যে বাদী বরাদ্দ সম্পর্কে কোনো চূড়ান্ত দলিল না হওয়ার কারণে বরাদ্দ বাতিল হয় এবং বাদীর ওপর নোটিশ জারি করা হয়। মামলাটি ডিগ্রি হয় এবং আপিল দায়ের করা হলে উক্ত আপিল খারিজ হয়। সরকার পক্ষে রিভিশন দায়ের করা হলে সিদ্ধান্ত হয় যে বাদী যার নিকট হতে সম্পত্তি কিনেছে তার যেহেতু বিক্রি করার কোনো অধিকার ছিল না, সেহেতু বাদীর ওই
জমিতে কোনো অধিকার সৃষ্টি হয়নি এবং মামলাটি খারিজ করা হয়। আপিল বিভাগে লিভ পিটিশন দায়ের করা হলে উহা খারিজ হয় এবং হাইকোর্ট বিভাগের সিদ্ধান্ত বহাল রাখা হয়। নালিশি জমিকে সরকারি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সুরক্ষিত বা প্রোটেক্টেড ও পরবর্তীতে সংরক্ষিত বন বা রিজার্ভ ফরেস্ট হিসেবে ঘোষণা করা হয়েছে বিধায় সেটা অগ্রাধিকার পাবে এবং ভাওয়াল কোড অফ ওয়ার্ডস এস্টেট কর্তৃক ওই বিজ্ঞপ্তিভুক্ত নালিশি জমি পত্তন বা বন্দোবস্ত দেওয়ার দাবিকে অসম্ভব করে। ফলে অধিকার অভাবে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা অচল। আরেকটি মোকদ্দমায় বিবাদীর পরিষ্কার সত্য প্রমাণিত হওয়ার বাদী চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা গ্রহণযোগ্যতা নেই উল্লেখে ডিগ্রি প্রদান অগ্রাহ্য করা হয়েছে। যদি চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলায় সত্যের জটিল প্রশ্ন জড়িত থাকে, সেক্ষেত্রে মামলার বাদীকে নিয়মিত মামলা দায়ের করে প্রথমে তার যে আইনগত অধিকার অর্জিত হয়েছে কিংবা তার আইনগত অবস্থান রয়েছে তা প্রতিষ্ঠিত করতে হবে। অধিকার ও আইনগত অবস্থান না থাকলে শুধুমাত্র দখল থাকলে চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিগ্রি দেওয়া যাবে না। এটা এখন সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত নীতি যে সত্য থাকা না থাকার বিষয়টির ওপর এ ধরনের মামলায় সিদ্ধান্ত দেওয়া না গেলেও প্রসঙ্গত সত্যের বা অধিকার ইত্যাদি সম্পর্কে বিবেচনা করা যাবে, কিন্তু এ প্রশ্নে সাধারণ চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলায় মীমাংসা করা যাবে না। 54 DLR 73 মামলায় বিষয়টি সম্পর্কে সুস্পষ্টভাবে সিদ্ধান্ত দেওয়া হয়েছে এবং ওই সিদ্ধান্তে বলা হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট ফোরামে ওই বিষয়ে সিদ্ধান্ত হতে হবে। কাজেই সত্যের জটিল প্রশ্ন যদি উত্থাপিত হয় তাহলে সাধারণ চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা চলবে না। চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারি করার ক্ষেত্রে কী নীতি অনুসরণ করতে হবে সে সম্পর্কে 59 DLR AD 2007 97 and 14 MLR AD 2009 179 দেখা যেতে পারে। নিষেধাজ্ঞার আবেদন বিবেচনার পর্যায়ে মূল মামলার গ্রহণযোগ্যতার বিষয়। নিষেধাজ্ঞার আবেদনের বিরুদ্ধে অনেক সময় আপত্তি দাখিল করে মূল মামলা গ্রহণযোগ্য নয় মর্মে আপত্তি করা হয়। আবার আর্জি বাতিলের প্রার্থনাও করা হয়। যদি দেখা যায় যে মূল মামলাটি চলে না মর্মে আর্জি হতেই প্রতীয়মান হয়, তাহলে মূল মামলাটির আর্জি বাতিল করতে হবে। কিন্তু যেখানে ঐরূপ গ্রহণযোগ্যতার প্রশ্নটি সাক্ষ্য প্রমাণ ব্যতীত নির্ধারণ করা যাবে না, সেক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা জারির বিষয় বিবেচনা করা যাবে। একটি মামলায় এক ব্যক্তি চাকরি হতে টার্মিনেট হওয়ার পর ওই আদেশ চ্যালেঞ্জ করে মামলা দায়ের করে এবং অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন জানায়। বিবাদী পক্ষে দাবি করা হয় যে বাদী ও নিয়োগকারী কর্মকর্তার সম্পর্ক চাকর ও মালিক বিধায় মূল মামলাই চলে না, কিন্তু নিম্ন আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা মঞ্জুর করে এবং আপিলেও উহা বহাল রাখা হয়। বিবাদী পক্ষ রিভিশন দায়ের করলে হাইকোর্ট কর্তৃক অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ বাতিল করা হয় এবং বাদী ও বিবাদী সম্পর্ক চাকর ও মালিকের সম্পর্ক গণ্য করে মামলার আর্জি বাতিলের আদেশ দেওয়া হয়। তাছাড়া উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্তে বলা হয়েছে যে যে মামলা চলে না শুরুতেই তার পরিসমাপ্তি ঘটানো উচিত। এ বিষয়ে মামলা দায়ের পরিচ্ছেদে আর্জি বাতিল সংক্রান্ত বিষয়ে আপিল বিভাগের অনেকগুলো সিদ্ধান্ত উল্লেখ করা হয়েছে। স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালতে দায়েরকৃত মামলার গ্রহণযোগ্যতা। 1887 সনের দ্য স্মল কজেস অ্যাক্ট অনুযায়ী স্বল্প মূল্যমানের দেওয়ানি শ্রেণীর মামলার বিচার নিষ্পত্তির জন্য আইনের 5 ধারা অনুযায়ী কোর্ট অফ স্মল কজেস গঠিত হয়ে থাকে। উক্ত আইনের 2য় তফসিলে উল্লেখিত মামলা ব্যতীত যেসব দেওয়ানি মামলা মূল্যমান যথাক্রমে 25,000 ও 30,000 টাকা, সেসব মামলা ওইসব আদালত বিচারের জন্য গ্রহণ করতে পারবে। ধারা 15 এবং 2য় তফসিল দ্রষ্টব্য। মূল্যমান বিবেচনায় যদি এসব আদালতের এখতিয়ার থাকে তাহলেও সেসব মামলায় সত্যের প্রশ্ন জড়িত, সেগুলো আদালত বিচার করতে পারবে না। যখন দেখা যাবে ওই শ্রেণীর মামলায় সত্যের প্রশ্নের সিদ্ধান্তের ওপর বাদীকে প্রার্থিত প্রতিকার প্রদানের বিষয়টি নির্ভর করেছে, তখন আর্জি ফেরত দিয়ে উপযুক্ত আদালতে দাখিল করার আদেশ করতে হবে। আর্জি ফেরত সম্পর্কে 18 BLC HCD 532 দেখা যেতে পারে। 23 ধারার প্রয়োগ ও ব্যাখ্যা সম্পর্কে কিছু বিতর্ক রয়েছে। উচ্চ আদালতের কোনো সিদ্ধান্তে বলা হয়েছে যে সত্যের প্রশ্ন জড়িত থাকা সম্পর্কিত মামলা সম্পূর্ণভাবে 23 ধারায় বারিত করা হয়নি।
ওইরূপ প্রশ্ন প্রাসঙ্গিকভাবে বিবেচনা করা যাবে, তবে সেসব ক্ষেত্রে সত্যের গুরুতর ও জটিল প্রশ্ন জড়িত সেসব ক্ষেত্রে স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালতের কোনোরূপ সিদ্ধান্ত প্রদানের সুযোগ নেই। পারিবারিক আদালতে দায়েরকৃত মামলার গ্রহণযোগ্যতা। পারিবারিক আদালত 1985 সনের পারিবারিক আদালত অধ্যাদেশের 4 ধারা অনুযায়ী গঠিত হয়েছে। উক্ত ধারা অনুযায়ী সব সহকারী জজ আদালত পারিবারিক আদালত হিসেবে গণ্য হবে এবং সব সহকারী জজ উক্তরূপে আদালতের বিচারক হিসেবে গণ্য হবেন। 1961 সনের মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্সের বিধানাবলী সাপেক্ষে অধ্যাদেশের 5 ধারা অনুযায়ী পারিবারিক আদালতের 5 শ্রেণীর মামলা বিচার ও নিষ্পত্তির একক এখতিয়ার থাকবে। তারপরেও কোনো একটি মামলা সাধারণ দেওয়ানি আদালতের এখতিয়ারভুক্ত না পারিবারিক আদালতের এখতিয়ারভুক্ত এ প্রশ্নে অনেক সময় বিতর্ক সৃষ্টি হয়ে থাকে। যেমন, বিবাহ বিচ্ছেদের মামলা পারিবারিক আদালতে চলবে, কিন্তু বিবাহ বৈধ কিনা সে প্রশ্নে উক্তরূপে আদালতের এখতিয়ার আছে কিনা সে বিষয়ে বিতর্ক রয়েছে। বিয়ে বৈধ কিনা এই প্রশ্নের সিদ্ধান্তের ওপর অনেক ক্ষেত্রে দাম্পত্য অধিকার পুনঃস্থাপন, দেনমোহর পাওয়ার মামলা, ভরণপোষণ আদালতের মামলায় সিদ্ধান্ত নির্ভর করতে পারে। তবে এটা এখন একটি প্রতিষ্ঠিত নীতি যে কোনো মামলায় যদি প্রার্থিত প্রতিকার প্রদান করার ক্ষেত্রে আইনগত কোনো বাধা না থাকে এবং প্রতিকার প্রদান করা যদি সুস্পষ্টভাবে বারিত না হয়, তবে ওই পক্ষকে ওই প্রতিকার পাওয়ার জন্য নতুন আরেকটি মামলা দায়ের করার জন্য বাধ্য করা সমীচীন হবে না। ওই মামলায় প্রতিকার দেয়া যেতে পারে। যেমন, দাম্পত্য অধিকার পুনঃস্থাপনের মামলায় বিবাদী যদি দাবি করে যে বাদিনীর সঙ্গে তার বৈধভাবে কোনো বিয়ে হয়নি, তখন পারিবারিক আদালত প্রাসঙ্গিকভাবে বৈধভাবে বিয়ে হয়েছে কি হয়নি প্রশ্নটির ওপর সিদ্ধান্ত প্রদান করতে পারবে। যদি ওই মামলায় সিদ্ধান্ত প্রদান না করা হয়, তাহলে নতুন আর একটি মামলা দায়ের করার জন্য পক্ষ বাধ্য হবে, যা প্রতিষ্ঠিত নীতির সঙ্গে সাংঘর্ষিক হবে। প্রতিষ্ঠিত নীতি হলো যে যদি চলতি মামলায় প্রতিকার দেয়া সম্ভব হয়, তবে কোনো পক্ষকে নতুন মামলা দায়ের করার জন্য বাধ্য করা যাবে না। Municipalities of suits should be avoided. পারিবারিক আদালতের দায়েরকৃত একটি দেনমোহর ও খোরপোশের মামলায় বিবাদী স্বামী দাবি করে যে বাদিনীর সঙ্গে তার বিয়ে হয়নি। পারিবারিক আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত দেয় যে বিবাদী বিয়ে প্রমাণিত হয়নি। আপিল আদালতেও ওই সিদ্ধান্ত বহাল রাখা হয়। রিভিশন দায়ের করা হলে বাদীর অনুকূলে ডিক্রি প্রদান করা হয়। আপিল বিভাগের অনুমতি নিয়ে বিবাদী কর্তৃক আপিল বিভাগে আপিল দায়ের করা হলে সিদ্ধান্ত হয় যে বিয়ে প্রমাণিত হয়নি, কিন্তু আপিল বিভাগে বিয়ে বৈধ ছিল কি না প্রশ্নটির উপর পারিবারিক আদালতের সিদ্ধান্ত গ্রহণ করার এখতিয়ার ছিল কিনা বিষয়টি উত্থাপিত হয়নি। হাইকোর্ট বিভাগ একটি মামলায় ভরণ-পোষণের মধ্যে কী কী খরচ অন্তর্ভুক্ত হবে তা বিস্তারিত বিবেচনা দিয়েছে, যা বেশ প্রণিধানযোগ্য। হাইকোর্ট বিভাগের পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত নিম্নরূপ: It should be made clear that maintenance in such a case as the present one is not confined only to the cost of providing foods and clothing. It should also including the cost of boarding or shelter, the entire cost required for the medical treatment, for doing surgery, for buying medicine, and the costs of health and care of the mother, the embryo, the fetus, and the newborn. In all cases where such costs or any of these are proved to have been incurred by the plaintiff or her guardian or well-wisher, or that might be found remaining as debt on her or on her guardian or well-wisher, as the case may be. দেনমোহর ও ভরণপোষণের জন্য একটি মামলা দায়ের করার 10 দিন পরে বিবাদী স্বামী দেওয়ানি আদালতে বাদী ও বিবাদিনীর বিয়ের কাবিননামা অবৈধ ঘোষণার জন্য মামলা দায়ের করে। এই মামলায় বিবাদী দাবি করে যে তার দ্বারা কোনো কাবিননামা সম্পাদন করা হয়নি, তার দস্তখত জোরপূর্বক গ্রহণ করা হয়েছিল। পারিবারিক মামলায়ও স্বামী একইরূপ দাবি করে। তখন দেওয়ানি আদালতে পারিবারিক আদালতের মামলার শুনানি স্থগিত রাখার জন্য আবেদন করা হলে তা নামঞ্জুর করা হয়। রিভিশন দায়ের করা হলে নিম্নরূপ মন্তব্য করা হয়: Family court has got every jurisdiction to decide as to whether the kabinnama in question is a genuine or valid document or not,
and whether any marriage between the petitioner and opposite party number 1 was ever solemnized or not before it decide to grant any decree for dower or maintenance. Family court therefore cannot be expected to wait for the final decision of a title suit on like issues, as nobody can surely say when such title suit would find the end of the tunnel. Moreover, it would be acting to frustrate the very purpose of the ordinance. 54 GLR ACD 481 মামলার স্থগিতকরণ অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে বিশেষ আইনে কোনো মামলা স্থগিত করা যাবে না। উপরে যে বিষয়টি উল্লেখ করা হলো তা অবশ্যই জটিল, কারণ এমন হতে পারে যে পারিবারিক আদালতের মামলায় বিয়ে বৈধ সাব্যস্ত করে বাদিনীকে দেনমোহর ও খরপোশ দেওয়া হলো, কিন্তু দেওয়ানি মামলায় যদি বিয়ে বৈধ ছিল না মর্মে সিদ্ধান্ত হয় তখন পক্ষগণ অনিশ্চয়তার মধ্যে পড়বে। এক্ষেত্রে রেস জুডিকাতা নীতি প্রযোজ্য হবে না, কারণ পারিবারিক আদালত এবং দেওয়ানি আদালত বিষয়টির উপর একইরূপ এখতিয়ার সম্পন্ন নয়। বিভিন্ন সিদ্ধান্ত হতে প্রতীয়মান হয় যে বিয়ের বৈধতা চ্যালেঞ্জ করে দেওয়ানি আদালতে কোনো মামলা করা হলে তা পারিবারিক আদালতে একক এখতিয়ারভুক্ত বিষয়ের অন্তর্ভুক্ত না তা চলবে। তবে পারিবারিক আদালতে দায়েরকৃত কোনো মামলায় যদি বিয়ের বৈধতা চ্যালেঞ্জ করা হয় তাহলে ওই আদালতও বিষয়টি মীমাংসা করতে পারবে। তবে এই দুই আদালতে দায়েরকৃত মামলা দুটি যদি পাল্টাপাল্টি মামলা হয় এবং দুটি মামলাই যদি চলতে থাকে তাহলে দুটি আদালতের সিদ্ধান্ত যাতে সাংঘর্ষিক না হয় সেজন্য ন্যায় বিচারের স্বার্থে যে মামলাটি পরে দায়ের করা হয়েছে তা স্থগিত রাখাই বাঞ্ছনীয় হবে। আইনে সুনির্দিষ্ট বিধান না থাকলে পক্ষগণকে সাংঘর্ষিক সিদ্ধান্তের সম্ভাবনা হতে রক্ষা করার জন্য ওইরূপ স্থগিতের আদেশ প্রদান করা সমীচীন হতে পারে।